আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্যারের অনলাইন লেকচার তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের প্রথমেই বলে নিচ্ছি, আজকের একটা চমৎকার লেকচার আমি তোমাদের জন্য ডিজাইন করেছি। তোমরা যারা পার্ট 1 করো নাই কাজ ক্ষমতা শক্তির, সেই পার্ট 1 আমাদের গ্রুপে দেওয়া আছে, তোমরা পার্ট 1 করে নিবে। আমরা আজকে দ্বিতীয় লেকচার শুরু করব, বেসিক ক্লাস। আমরা মূলত আজকে কাজের উপর ফোকাস করছি। আমাদের এই পুরা সিরিজটা, কাজ ক্ষমতা শক্তির পুরা সিরিজটাই তোমাদের লাইভ হবে আমাদের এই ফেসবুক গ্রুপে। তোমরা যারা আমাদের ক্লাস করো নাই কখনো, নূর স্যারের ক্লাস কখনো করো নাই বা ক্লাস করতে ইচ্ছুক, তারা আসলে এই লেকচারটা দেখে নিতে পারবে। এই লেকচারদের শুধুমাত্র ক্লাস 9-এর জন্য এমন নয়, ক্লাস 10 এবং যারা পরীক্ষার্থী তাদের জন্য মহা গুরুত্বপূর্ণ লেকচার এটা। আমরা তোমাদের গতকালকে স্পষ্ট শিখিয়েছিলাম কাজ কিন্তু কয়টা বিষয়ের উপর নির্ভর করে বলো তো? কাজ এই কয়টা বিষয়ের উপর নির্ভর করে, মনে আছে তোমাদের? কাজ এই কয়টা বিষয়ের উপর নির্ভর করে, মনে আছে তোমাদের? ঠিক আছে, W = কত বলো তো? Fs cos θ। W কত? W Fs cos θ। W Fx আমরা লিখতে পারি। আমরা তোমাদেরকে গত ক্লাসে স্পষ্ট শিখিয়ে দিয়েছি, গত লেকচারে আমরা তোমাদেরকে স্পষ্ট শিখিয়ে দিয়েছি W Fs cos θ। এখানে F হচ্ছে প্রযুক্ত বল, S হচ্ছে সরণ, এবং cos θ তো যদি থিটা কোণে সরে যায় তাহলে cos θ আসবে, আর যদি থিটা কোণে না সরে তাহলে cos θ আসবে না। এটাই হচ্ছে কাজের বেসিক ফর্মুলা। এখানে দুইটা জিনিস আমরা স্পষ্ট তোমাদের শিখিয়েছি। কাজ হতে হলে অবশ্যই বল এবং সরণ থাকতে হবে। বল প্রয়োগ করবা, সরণ হবে না, বা সরণ হবে বল প্রয়োগ করবা না, এরকম যদি হয় কখনোই কাজ হবে না। এই যে বল ছাড়া সরণ, সরণ ছাড়া বল, এই দুইটা হইলে কখনোই তাকে আমরা কাজ বলতে পারবো না। বারবারই আমরা বলতে চাইতেছি, এই কয়টা বিষয়ের উপর ভিত্তি করে আমরা কাজকে কয়েকটা ক্রাইটেরিয়ায় ভাগ করব। আজকে আমরা মূলত কাজের প্রকারভেদ দেখব। ঠিক আছে, প্রথমত এই থিটার উপর ভিত্তি করে কাজকে আমরা দুই ভাগে ভাগ করব। প্রথমত থিটার উপর ভিত্তি করে কাজকে আমরা দুই ভাগে ভাগ করব। ঠিক আছে, মন থাকবে, থিটার উপর ভিত্তি করে কাজকে আমরা দুই ভাগে ভাগ করব। তাহলে চলো দেখি, চমৎকার একটা লেকচার নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। চমৎকার একটা লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যার যা প্রবলেম কাজ সম্পর্কে আজকে সবকিছু আমরা দূর করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো আমরা একটু জাগাই। তাহলে আমরা প্রথমত থিটার উপর ভিত্তি করে কাজকে দুই ভাগে ভাগ করতে পারবো। ঠিক আছে, আমরা একটু দেখে নেই থিটার উপর ভিত্তি করে কাজকে দুই ভাগে ভাগ করতে পারবো। একটু খেয়াল করে দেখো, থিটার উপর ভিত্তি করে কাজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। দেখো Fs বাদ দিলাম, শুধু কারকে ফোকাস করলাম বলো তো? থিটা বা cos থিটাকে ফোকাস করলাম। আমরা তোমাদেরকে জানাইছি যে cos থিটার মান পজিটিভও হতে পারে, আমরা তোমাদেরকে জানাইছি cos থিটার মান নেগেটিভও হতে পারে, cos থিটার মান 0 হইতে পারে। কখনো যদি cos থিটার মান পজিটিভ হয় সেটাকে আমরা বলবো ধনাত্মক কাজ। কখনো যদি cos থিটার মান পজিটিভ হয়, আমরা বলেছিলাম তোমাদের, মনে আছে নাকি জানি না, কখনো পজিটিভ হবে থিটার মান যদি 0 থেকে বড়, থিটার মান যদি 0 থেকে বড় বা সমান এবং 90 থেকে ছোট হয়, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মাঝখানের যেই মানগুলি হবে cos থিটার সেগুলি সব পজিটিভ ভ্যালু, সেজন্য এটাকে আমরা বলবো ধনাত্মক কাজ। 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, 0 সহ 90 ডিগ্রির আগ পর্যন্ত থিটার যতগুলি মান পাবা তার জন্য cos থিটার মানটা কি হবে? পজিটিভ হবে। তখন তার নাম দিয়ে দিব আমরা পজিটিভ কাজ বা ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। আমি বল যেই দিকে প্রয়োগ করতেছি সরণের উপাংশ সেই বরাবরই থাকবে, তখন তার নাম হয়ে যাবে কি কাজ বলতো? পজিটিভ কাজ। ঠিক আছে, মন থাকবে। আর থিটার মান যদি 90 ডিগ্রি হয়, গতকালকে স্পষ্ট আমরা শিখিয়েছি, তখন কাজটা হবে 0। কেন? কারণ cos 90 মান হচ্ছে 0, 0 দিয়ে পুরোটাকে গুণ করলে 0 হবে। এটা আসলে কাজের কোনো ক্রাইটেরিয়ায় পড়ে না, কিন্তু তারপরেও যেহেতু থিটার মান 90 ডিগ্রি আমার দেখাতে হবে, সেহেতু আমরা বলে নেই যে cos থিটার মান যদি 90 ডিগ্রি হয় তখন কৃত কাজ হবে 0। যেহেতু কাজই হয় নাই সেহেতু এটাকে আমরা কোনো ক্রাইটেরিয়ায় ফেলি নাই। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে থিটার উপর ভিত্তি করে, অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণের উপর ভিত্তি করে কাজকে কয় ভাগে ভাগ করা যায়? তুমি বলবা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি পজিটিভ ওয়ার্ক, আর একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। হোয়াট ইজ পজিটিভ ওয়ার্ক? প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি বা তার থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট হয়, তখন যে কাজ পাওয়া যাবে সেটার নাম হবে বলের দ্বারা কাজ বা বলের দিকে কাজ বা পজিটিভ কাজ। আর যদি কি হয় বলতো? থিটার মান কি হয় বলতো? মধ্যবর্তী কোণ যদি থিটার মানটা যদি 180, ঠিক আছে, এখানে 180 উঠে নাই, 180 লিখে নাও তোমরা,
থিটার মান যদি 180 থেকে কি হয় বলতো, এই যে থিটার মান যদি 90 থেকে ছোট হয় তখন হবে পজিটিভ কাজ, 90 ডিগ্রি হইলে জিরো কাজ। আর যদি কি হয় বলতো 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট বা সমান, 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট বা সমান যদি হয়, 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট বা যদি সমান হয়, একটু লিখে দেই, 180 ডিগ্রি থেকে ছোট বা যদি সমান হয় তখন যে কাজটা হবে সেই কাজটাকে বলবো আমরা নেগেটিভ কাজ। কেন? কারণ 90 থেকে বড় থিটার মান হইলেই ক্যালকুলেটরের টাইপে দেখো কজের মান 90 থেকে বড় যতই দিবা, 180 ডিগ্রি থেকে ছোট যতই দিবা, সেই কাজটাই কি হয়ে যাবে, নেগেটিভ মান আসবে। সেজন্য এটার নাম দিয়েছি আমরা কি বলতো, বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে, ফোর্সের এগেইনস্টে কাজ। সেই ফোর্সের এগেইনস্টে কাজটা হইতে হইলে অবশ্যই থিটার মান দেখছো 90 থেকে ছোট হওয়া যাবে, 90 থেকে বড়ই হওয়া যাবে। আর 90 এর সমান হইলে সেটাকে আমরা কোনো কাজ বলবো না, সেটা জিরো ওয়ার্ক বা শূন্য কাজ হিসাবে আমরা ডিনোট করব। প্রিয় শিক্ষার্থী, আমার কথা কি তোমরা বুঝতেছো? কার কি প্রবলেম আছে কমেন্টে জানিয়ে দাও। একটা ভালো প্রশ্ন করছে মাহফুজুর রহমান স্যার, 181 ডিগ্রি হলে কি হবে? 181 ডিগ্রি হলে কি হবে? একটা ভালো প্রশ্ন করছে যে স্যার 181 ডিগ্রি হলে কি হবে? কস, আচ্ছা আমরা যদি আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই, কস 0 ডিগ্রির মান কত? তোমরা কি আমাকে বলতে পারো কেউ কস 0 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রির মান কত? কস 180 ডিগ্রির মান কত? -1। কস 181 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি দেখো তো? লিখতে পারি? তাইলে আমরা কি লিখতে পারি? অল ছোটকালে শিখছো, শুড যদি শিখে না থাকো শিখবা, টেক কেয়ার। 180 ডিগ্রি প্লাস থিটা এই কোঅর্ডিনেটে, এই কোঅর্ডিনেট 10 আর কট পজিটিভ, তাহলে কসটা হবে কি নেগেটিভ, তাহলে মাইনাস কস 1 ডিগ্রি। তার মানে কি বলতো, কস 1 ডিগ্রির মান যা, ঠিক আছে, সেই মানটা আবার রিপিট হবে নেগেটিভ। ঠিক আছে, তাহলে নেগেটিভ হইলে 270 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ এই যে এই পর্যন্ত নেগেটিভটা বজায় থাকবে, এইখানে আবার কি হয়ে যাবে বলতো, পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে 181 থেকে শুরু করে 270 পর্যন্ত মানটা, যে 90 থেকে 180 পর্যন্ত যেই মান আসবে সেই মানগুলি আবার কি হবে বলতো, রিপিট হবে। সেজন্য এটার জন্য এক্সট্রা কোনো কাজের কথা আমরা বলি না। আশা করি তোমরা বুঝেছো, আশা করি তোমরা বুঝেছো, আশা করি তোমরা বুঝেছো। যে প্রশ্ন করেছিলে সে কি আমার কথা বুঝেছো? যে প্রশ্ন করেছিলে সে কি আমার কথা বুঝেছো প্রিয় শিক্ষার্থীরা? ঠিক আছে, চমৎকার একটা ক্লাসে আমরা উপস্থিত হয়েছি, সর্বোচ্চ সংখ্যক শেয়ার হয়েছে, সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীরা আজকে উপস্থিত হয়েছে। সকলের উদ্দেশ্যে একটা কথাই তোমাদেরকে বলতে চাই, আমি একটা কথাই তোমাদেরকে বলতে চাই। আমেনা কুসুম বলছে স্যার 180 ডিগ্রি বুঝে নেই। হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ কাজ হবে, নেগেটিভ কাজ হবে 180 ডিগ্রি। আমি যে এই ফরম্যাটটা লিখেছি, এই ফরম্যাটটা কি তোমরা শিখেছো হায়ার ম্যাথে? এই ফরম্যাটটা কি তোমরা হায়ার ম্যাথে শিখেছো? শিখো নাই, শিখবা। যখন হায়ার ম্যাথের মধ্যে শিখবা তখন এই ফরম্যাটটা শিখবা, তখন বুঝবা। যদি তোমরা তো ক্লাস 9-এ অনেকেই, সেজন্য হয়তো বুঝো নাই। ক্লাস 10-এর যদি কোনো শিক্ষার্থী থাকো সে অবশ্যই বুঝেছো। ক্লাস 9-এর জন্য বলতে চাই, এই টপিকটা তোমরা শিখবা হায়ার ম্যাথে, তখন বুঝবা। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেটের মাধ্যমে আমরা থিটাগুলিকে ভাঙতে পারি। কারণ আমরা বলছিলাম 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত মানটা, 181 থেকে 360 ডিগ্রি পর্যন্ত এই মানটা আবার রিপিটেশন হবে। ঠিক আছে, যারা বুঝো নাই তারা হয়তো হায়ার ম্যাথ পড়ো নাই, সেজন্য বুঝো নাই। যারা বুঝো নাই তারা হায়ার ম্যাথ পড়ো নাই, সেজন্য বুঝো নাই। যাদের ভিডিও আটকে যাচ্ছে বলে মনে করছো তাদের হয়তো আমার এখানে ভিডিও আটকাচ্ছে না। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। চলো আমরা একটু আগাই। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ ওয়ার্ক। কিসের বেসিসে? কাজকে কিন্তু অনেক কিছুর বেসিসে আমরা ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে আমরা কিসের বেসিসে ভাগ করলাম?
থিটার বেসিসে অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণের বেসিসে আমরা ভাগ করলাম। ঠিক আছে, একটা হচ্ছে কি বলতো 0 থেকে 90 ডিগ্রি পর্যন্তের জন্য একটা পজিটিভ ওয়ার্ক, 91 এর পর থেকে 180 পর্যন্ত এটাকে নাম দিব আমরা কি বলতো নেগেটিভ ওয়ার্ক। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার 181 আপনি কেন বলেন নাই? কারণ ওই যে বললাম যে cos 91 ডিগ্রির মান যা হবে 181 মান কি হবে সেই মানটাই আবার কি হবে বলতো রিপিটেশন হবে, সেজন্য আমরা সেটাকে আর বলি নাই। ঠিক আছে, এটা একটু মনে রাখো। আচ্ছা ঠিক আছে, চলো একটু আমরা সামনের দিকে আগাই। তাহলে আমরা একটা বেসিসে থিটার বেসিসে কাজকে আমরা কয় ভাগে ভাগ করতে পারলাম? 2 ভাগে ভাগ করতে পারলাম। একটু খেয়াল করে দেখো, তুমি যেই দিকে গাড়িটাকে ঠেলতেছো গাড়িটাও সেই দিকে যাচ্ছে, তাহলে এটা কি বলতো তোমার বলের দ্বারা কাজ হইতেছে। তাহলে ধনাত্মক কাজের আরেকটা নাম হবে বলের দ্বারা কাজ, ধনাত্মক কাজের আরেকটা নাম হবে বলের দ্বারা কাজ। ঠিক আছে, মন থাকবে। আর ঋণাত্মক কাজের আরেকটা নাম হবে বলের বিরুদ্ধে কাজ, অর্থাৎ তুমি যেই দিকে বল প্রয়োগ করবে, তুমি যেই দিকে বল প্রয়োগ করছো, তুমি বল প্রয়োগ করতেছো এই বরাবর, বস্তু সরতেছে এই বরাবর। বিভিন্ন ক্রিকেটের মধ্যে খেলে দেখো না, বল মারে এই দিকে, বল চলে যায় ওই দিকে, তার মানে তুমি যেই দিকে বল প্রয়োগ করছো সেই দিকে বলটাকে যেই দিকে হিট করছো সেই দিকে বলটা যায় নাই, অন্য দিকে চলে গেছে। তাহলে এটা হচ্ছে কি বলতো বলের বিরুদ্ধে সে কাজ করে নিছে। আর একটু ক্লিয়ার হবে, কিছু উদাহরণ দেখাবো আমরা। চলো, যেমন এইখানে খেয়াল করে দেখো, ভালো করে বুঝবা, কিছু জিনিস একদম ক্লিয়ার করবা। দেখো, যখন একটি ভার তোলা হয় তখন বল এবং সরণ একই দিকে কাজ করে, ফলে এটি ধনাত্মক কাজ। খুব মনোযোগ দিয়ে কথা শুনবা, দুইটা বিখ্যাত কথা আমরা এখানে শেয়ার করব তোমাদেরকে। এই যে দেখো, ভারটা এই জায়গায় ছিল, তুমি বল প্রয়োগ করছো কোন দিকে? তোমার প্রযুক্ত বল, তোমার প্রযুক্ত বল কোন দিকে? উপরের দিকে। ভারটা উঠছেও কোন দিকে? উপরের দিকে। ফলে তোমার বল যেই দিকে প্রয়োগ হয়েছে, এটা যদি তোমার প্রযুক্ত বল কনসিডার করি, ভারটা উঠছেও কোন দিকে? উপরের দিকে। সরণ হয়েছে উপরের দিকে, তার মানে কি বল এবং সরণের দিক কি একই না? মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। সেজন্য তোমার প্রযুক্ত বল দ্বারা, ভালো করে বুঝবা, তোমার প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ ধনাত্মক। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? এখন যা শিখালাম সেটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আমি যা শিখিয়েছি এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? বলো তো আমাকে একটু। আমি যা শিখিয়েছি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা দেখো, এখনই হইছে মজা, এখনই একটা মজা দেখাবো। কি মজা দেখতেছো? দেখো, এখনই একটা মজা দেখাইতেছি। কি মজা খেয়াল করো। আবার আবার চিন্তা করে দেখো, এই জিনিসটা চিন্তা করে দেখো, প্রযুক্ত বল দ্বারা আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে ধনাত্মক কাজ। কিন্তু খেয়াল করে দেখো, এই যে তুমি এই যে ভারটা নিছো, এই ভারটার ওজন আবার কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে না? তুমি যেই ভারটা নিছো তার ওজন আবার কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। তুমি যেই ভারটা নিছো তার ওজনটা কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। খেয়াল করে দেখো, তাহলে তুমি যখন ভারটাকে উপরের দিকে উঠাইলা, ভারটাকে যখন উপরের দিকে উঠাইলা, তাহলে ওজন কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে তুমি ওজনের বিপরীতে কাজ করলা না? তুমি কি করলা? তোমার যে ওজন আছে সেই ওজনের বিপরীতে কাজ করলা, অর্থাৎ ওজন কাজ করতেছে, তোমার ভারটার ওজন কাজ করতেছে নিচের দিকে। তুমি বল প্রয়োগ করছো যেই দিকে, আমার দেখার লাভ নাই। বস্তুটা সরছে কি? তার উপরের দিকে সরছে। ঠিক আছে, তার মানে সরণটা যেই দিকে, ওজনটা তার কোন দিকে? বিপরীত দিকে। তাদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হইলে সেটা কি কাজ হবে? ঋণাত্মক কাজ হবে না? বুঝতে পারছো? আমি বলছিলাম যে একই ঘটনা, কারো কাছে খেলা কারো কাছে মরা, অর্থাৎ একই ঘটনা ঘটাইছি। আমি যেই বল দ্বারা প্রযুক্ত করছি সেই প্রযুক্ত বল দ্বারা কৃত কাজটা কি বলতো? ধনাত্মক। কিন্তু অভিকর্ষ বল বা ওজন দ্বারা কৃত কাজটা কি? ঋণাত্মক। মন থাকবে নাকি? দেখো, চমৎকার একটা কথা বলছি। তাহলে বস্তু একটা, ঘটনা একটা, কিন্তু দুই ধরনের কাজই হয়ে গেছে। তাহলে একটা, এই যে এই বস্তুটাকে যখন আমি উপরের দিকে উঠাইলাম, আমি বল প্রয়োগ কিন্তু উপরের দিকেই করছি, বস্তু কিন্তু উপরেই উঠছে, তার মানে বল যেই দিকে বস্তুর সরণও সেই দিকে। সেই জন্য কৃত কাজ হচ্ছে কি? ধনাত্মক। আমার সাপেক্ষে, প্রযুক্ত বলের রেসপেক্টে। কিন্তু ওজনের রেসপেক্টে যদি আমি চিন্তা করি, এই বস্তুটাকে উপরের দিকে উঠাইলাম,
ওজন কাজ করতেছে নিচের দিকে, আমি উঠাইতেছি উপরের দিকে, তার মানে কি বলতো প্রযুক্ত বল কি, ওজন কোন দিকে নিচের দিকে, বস্তু উঠতেছে কোন দিকে উপরের দিকে, তার মানে ওজনের বিপরীতে উঠছে না, তার মানে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তার মানে ওজন দ্বারা যেই কাজটা হবে সেই কাজটা কি বলতো ঋণাত্মক কাজ। তার মানে আমি যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে একটা বস্তুর উপরের দিকে উঠাই, ঠিক আছে, তাহলে আমার প্রযুক্ত বল দ্বারা কাজটা ধনাত্মকই হবে, কিন্তু অভিকর্ষের রেসপেক্টে প্রযুক্ত বল বা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা কি হবে ঋণাত্মক হবে। সেই ক্ষেত্রে আমি যদি তোমাকে প্রশ্ন করি একটা বস্তুকে টেবিল থেকে উপরের দিকে উঠাইলাম, তাহলে কৃত কাজ কি ধনাত্মক না ঋণাত্মক? যদি স্পেসিফিকলি তুমি বলো তাহলে আমার প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ ধনাত্মক, আর ওজন দ্বারা কৃত কাজ কি বলতো ঋণাত্মক, ঠিক আছে। কিন্তু ইন জেনারেল তোমাকে যদি প্রশ্নটা করি কোন বল দ্বারা কাজ, আমি বলি নাই, কিন্তু আমি বলছি জাস্ট একটা ডাস্টার টেবিলের মধ্যে আছে, সেই টেবিল থেকে ডাস্টারটা উপরের দিকে উঠাইছি, এই কাজটা কি ধনাত্মক না ঋণাত্মক? আমাকে যদি বলে দেয় যে প্রযুক্ত বল দ্বারা কাজ কি, বলবো ধনাত্মক। আমি বলবো ওজন দ্বারা কাজ কি, বলবো ঋণাত্মক। কিন্তু কিছু যদি না বলে তাইলে প্রাকৃতিকভাবে যেই বলটা আছে সেই বল দ্বারা কাজ বুঝাবে। তাহলে প্রাকৃতিকভাবে তোমার কাছে কোন বলটা আছে, প্রাকৃতিকভাবে আমার কাছে ওজনটা আছে, তাহলে ওজন দ্বারা কাজটা কি ঋণাত্মক। তার মানে আমি যদি বলি একটা ডাস্টারকে টেবিল থেকে উপরের দিকে উঠাইলাম, তাহলে কৃত কাজ কি ধনাত্মক না ঋণাত্মক? যেহেতু কিছু বলে নাই, কার রেসপেক্টে কিছু বলে নাই, তাহলে প্রাকৃতিক বল মানে ওজনের রেসপেক্টে কি ঋণাত্মক কাজ। আবার সেম ক্রাইটেরিয়ায় আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে নামাইলাম, এই যে খেয়াল করে দেখো, এই যে বইটাকে আমি কি করছি বলতো, উপরের দিকে যখন উঠাবো তখন অভিকর্ষ বল দ্বারা ঋণাত্মক কাজ, আর আমার বল দ্বারা ধনাত্মক কাজ। আবার এই বইটাকে যদি উপর থেকে নিচের দিকে ছেড়ে দেই, বইটাকে যদি উপর থেকে টেবিল থেকে নিচে ফেলে দেই, ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো নিচে ফেলে দিলাম, ফেলে দেওয়ার সময় কিন্তু আমি আর কোনো বল প্রয়োগ করি নাই, ভালো করে বুঝছো নি? এই বইটাকে জাস্ট আমি কি করছি, এই যে টেবিল বরাবর সামনের দিকে টাইনা ছাইড়া দিছি, ছাইড়া দেওয়ার পরে আমি কি কোনো বল প্রয়োগ করছি, করি নাই। তাহলে এটার উপর যে বলটা কাজ করতেছে সেই বলটা কি অভিকর্ষ বল, সেই বলটা কি অভিকর্ষ বল। তাহলে সেই অভিকর্ষ বল কোন দিকে টানতেছে, নিচের দিকে, বস্তু পড়তেছেও কোন দিকে, নিচের দিকে। তাইলে এখানে একটা বলই কাজ করবে, সেই বলটাই হচ্ছে কি বলতো অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল কোন দিকে কাজ করতেছে, অভিকর্ষ বল কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। অভিকর্ষ বল কাজ করতেছে কোন দিকে বলতো, নিচের দিকে। আমি যখন এই বরাবর আয়না ছেড়ে দিছি তাহলে নিচের দিকে পড়তেছে, তার মানে কি বলতো অভিকর্ষ বল নিচের দিকে, বস্তু নিচের দিকে, তাইলে সরণটাও এক্সটাও কোন দিকে, নিচের দিকে। ফলে মধ্যবর্তী কোণ কত বলতো, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি মানে কি বলতো মহাকর্ষ বা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ধনাত্মক। আর এই টেবিল থেকে যখন এই বরাবর আনতেছিলাম, ওজন কাজ করে কোন দিকে, নিচের দিকে। আমি আনতেছি কি এই বরাবর, এই মধ্যবর্তী কোণটা কত 90 ডিগ্রি, তখন সেই কাজটা কেমন কাজ হবে, শূন্য কাজ হবে। কথা বুঝছো না, বুঝো নাই? যখন টেবিল থেকে নিচের দিকে ছেড়ে দিব তখন ধনাত্মক কাজ, আর টেবিল বরাবর যখন টাইনা নিয়ে আসতেছি তখন আমি ওজন কাজ করে নিচের দিকে, বস্তু সরণ হইতেছি কি এই দিকে, তখন সেই কাজটা হবে আবার কি বলতো জিরো কাজ। বুঝছো নাকি? দেখো খুব চমৎকার কিছু কথা বললাম তোমাদের সাথে। খুব চমৎকার একটা কথা বললাম তোমার সাথে। কি সমস্যা বলো আমাকে, কারো কি কোনো প্রবলেম আছে বলো তো শিক্ষার্থীরা? কারো কোনো সমস্যা নাই? তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে তোমরা আসলে ধনাত্মক ঋণাত্মক জিরো কাজ এটা বুঝতে পারছো। তাহলে যদি বুঝা থাকো তোমরা ধরে নিলাম তোমরা বুঝতে পারছো, তাহলে তুমি যদি বুঝা থাকো তাহলে আমাকে এই প্রশ্নের উত্তর দাও, এইখানে কাজটা কি হবে, ধনাত্মক না ঋণাত্মক বলো? এই কাজটা কি হবে, ধনাত্মক না ঋণাত্মক বলো? সকলের প্রশ্নের উত্তর চাই আমি, সকলে উত্তর দিবা আমাকে। উত্তর যদি দাও তাইলেই শিখতে পারবা, উত্তর না দিলে তো কিছু শিখতে পারবা না। সকলে উত্তর দিবা। আর তোমাদের টাইমলাইনে লেকচারটা শেয়ার করে নাও, দেখি কতজন মিলে লেকচারটি শেয়ার করো, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং তোমাদের যেই ফ্রেন্ডরা আছে তাদেরকে গ্রুপে যুক্ত করে নাও, দেখি কত শিক্ষার্থী গ্রুপে যুক্ত হয়।
ঋণাত্মক, সবাই লিখতেছো ঋণাত্মক, কারণ আমার হেডিং দেওয়া আছে। হেডিং দেওয়া যদি না থাকতো তাহলে ভেজাল হইতো। আচ্ছা আমি একটু বুঝাই কেন ঋণাত্মক। আমি বল প্রয়োগ করতেছি উপর দিকে, বস্তু যাইতেছে উপরের দিকে, আমার প্রযুক্ত বল দ্বারা কাজটা ধনাত্মক, কারণ আমি যেই দিকে বল দিছি বস্তু সেই দিকেই গেছে। কিন্তু আমি বলছিলাম যখন আমি বলি নাই যে কার রেসপেক্টে, সেই ক্ষেত্রে তোমার কিন্তু দায়ভার আছে যে কিসের রেসপেক্টে। আমি প্রাকৃতিক বলের রেসপেক্টে চিন্তা করব, তাহলে প্রাকৃতিক বলটা গাড়ির উপর কি কাজ করতেছে? ওজন। তাহলে গাড়ির উপর যদি প্রাকৃতিক বল ওজন কাজ করে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো এখন, তাহলে এই গাড়িটা যেমনি যাক, উপরের দিকে যাক, নিচের দিকে যাক, ডাইনে যাক, বামে যাক, 30 ডিগ্রি কোণে যাক, 40 ডিগ্রি কোণে যাক, 50 ডিগ্রি কোণে যাক, যত কোণেই যাক না কেন, তার ওজনটা অলওয়েজ কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। আর আমি বল প্রয়োগ করতেছি উপরের দিকে, তাহলে সরণ হইতেছে উপরের দিকে, আমার বলটা প্রয়োগের কারণে সে উপরের দিকে সরতেছে, তাহলে এটা হচ্ছে কি এস। আর ওজনটা কোন দিকে বলো তো? নিচের দিকে। তোমার কি বুঝতে বাকি আছে এই কোণটা কি স্থূল কোণ না সূক্ষ্ম কোণ বলো তো? স্পষ্ট বলতে থিটাটা কি কোণ বলো তো? স্থূল কোণ। তাহলে থিটা কি স্থূল কোণ না? কারণ ওজন নিচের দিকে, থিটা ওই বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ তো স্থূল কোণ। স্থূল কোণ হইলে কি হবে বলো তো? কস থিটার মানটা কি হবে? কস থিটার মানটা নেগেটিভ হবে। ফলে এই কাজটা কেমন কাজ বলো তো? ঋণাত্মক কাজ। কার বুঝতে সমস্যা বলো? কার বুঝতে সমস্যা বলো? চমৎকার ক্লাস হচ্ছে, আশা করি তোমরা সবাই একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছো। কাজ নিয়ে ইনশাল্লাহ আর কারো কোনো সমস্যা হবে না। তাহলে সরতেছে এই বরাবর, ওজন এই বরাবর, স্থূলকোণ। আলহামদুলিল্লাহ, তাহলে সবাই বুঝতে পারছো আশা করি। বুঝতে পারছে যে সে বসে রয়েছে, তার প্রযুক্ত বল নাই, সরণও নাই, গাছও নাই, ওষুধও নাই। ঠিক আছে, তার মানে অবশ্যই তার কাজ জিরো কাজ, তার তো সরণ হইতেছে না। তাহলে এরকম বসে থাকলে কি কোনো কাজ হবে? গরু গাদা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ শিক্ষার্থীরা। তাহলে বুঝতে পারলাম তোমরা বুঝছো। এখন দেখো, গতকালকে শিখাইছিলাম এই কনসেপ্টটা, গতকালকে এই কনসেপ্টটা তোমাদেরকে শিখিয়েছিলাম। বলতে পারো আমাকে এই কাজটা কি কাজ হবে? মনে আছে নাকি? তাহলে যখন বৃত্তপথে ঘুরবে, আমরা বলছিলাম বেগ সবসময় বৃত্তে স্পর্শক বরাবর কাজ করবে, যেই দিকে বেগ সেই দিকেই সরণ। আর কেন্দ্রমুখী একটা বল কাজ করবে এফসি। মধ্যবর্তী কোণ কত? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, কত কাজ হবে বলো? বুঝাইতে হবে আর? বলো তো একটু, কত কাজ হবে? জিরো কাজ। চমৎকার ক্লাস হচ্ছে আজকে। জিরো কাজ আমরা পেয়ে গেছি, জিরো কাজ আমরা পেয়ে গেছি। আচ্ছা এখন বলো, এই দুইটা কাজের মধ্যে আমাকে বলবা কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক। একটা হচ্ছে গ্যাসের উপর চাপ প্রয়োগ করে সংকুচিত করতেছি, আরেকটা হচ্ছে গ্যাসকে কি করতেছি বলতো? প্রসারিত করতেছি। বলো কোনটা কি কাজ? কোনটা কি কাজ? এটাকে যদি 1 নাম্বার ধরি, বলো আমাকে। এটাকে 1 নাম্বার ধরলাম, এটাকে 2 নাম্বার ধরলাম, এটাকে 1 নাম্বার ধরলাম, ওইটাকে 2 নাম্বার ধরলাম, কোনটা কত কাজ বলো? ময়ূষী মাইশা বলছে এটা পজিটিভ কাজ, এটা নেগেটিভ কাজ। কেন বলো তো? এটা নিচের দিকে যাইতেছে, বল প্রয়োগ করছি নিচের দিকে, গ্যাসও নিচের দিকে নামতেছে, তাহলে ধনাত্মক কাজ। আর এটা বল প্রয়োগ করছি কোন দিকে বলো তো? উপরের দিকে, গ্যাসও প্রসারিত হইতেছে, তাহলে এটা নেগেটিভ কাজ হয় কেমনে? কিভাবে নেগেটিভ কাজ হয়? আচ্ছা, চিত্রের মধ্যে আমি একটা ভেজাল করছি, যে ভেজালটা তোমরা ধরতে পারছো অনেকে, যে এখানে শিশু আর এই লোক মিলা নিচের দিকে বল দিতেছে, পিস্টনও নিচের দিকে নামতেছে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, সেজন্য ধনাত্মক কাজ। আর যদিও আমি এফ এর ডাইরেকশন দেখাইছি উপরের দিকে, ঠিক আছে, তারপরেও দেখছো যে এই শিশু কিন্তু একদম নিচের দিকে কষায়া বল প্রয়োগ করতেছে, তার মানে শিশুর বলের ডাইরেকশন নিচের দিকেই,
কিন্তু ভিতর থেকে যে গ্যাস আছে সেই গ্যাসটা উপরের দিকে প্রসারিত হইতেছে, ফলে শিশুর বল নিচের দিকে কিন্তু গ্যাসের বল বা প্রসারণটা কোন দিকে, উপরের দিকে। তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। সেজন্য এটা কি কাজ বলতো, অবশ্যই ঋণাত্মক কাজ। বুঝছো না বুঝো নাই? আশা করি বুঝতে পারছো। এই যে দেখো, এই যে মাত্রই বুঝাইলাম, তাহলে এইটা কি বলতো, অবশ্যই জিরো কাজ। কেন? কারণ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এটা অবশ্যই জিরো কাজ। স্যার আরেকবার বুঝান। কি বুঝাবো আর বলো, আর কি বুঝাইতে পারি একটু খেয়াল করো, ভালো করে বুঝো। এই যে তারা যখন এখানে বল প্রয়োগ করতেছিল, গ্যাসও এইখানে ছিল, পিস্টনটা আস্তে পিস্টন নিচের দিকে নামছে, তাহলে প্রযুক্ত বল এই দুইজন মিল্লা কি নিচের দিকে বল প্রয়োগ করছে, পিস্টনের উপর কৃত বল হচ্ছিল কি, বল কোন দিকে, নিচের দিকে, পিস্টন সরতেছে কোন দিকে, নিচের দিকে। ফলে সরণ আর বলের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। সেজন্য কি হয়েছে, ধনাত্মক কাজ। আর এই যে দেখো, এই পিচ্ছি নিচের দিকে বল দিছে, কিন্তু এই পিস্টনের ভিতরে যে গ্যাস ছিল সেই গ্যাসের ভিতরে ব্রাস্ট হয়েছে বা কোনো কারণে গ্যাসটা উপরের দিকে প্রসারিত হইতেছে, অ্যাপ বল পাইছে কোন দিকে, উপরের দিকে প্রসারিত হইতেছে। তাহলে প্রযুক্ত বলের ডাইরেকশন নিচের দিকে, প্রসারণ বা গ্যাসের পিস্টনের উচ্চতা বা পিস্টনের প্রসারণটা হইতেছে কোন দিকে, উপরের দিকে। তাহলে মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। সেজন্য ঋণাত্মক কাজ। বুঝতে পারছো নাকি? দেখো, বুঝছো নাকি? দেখো, বুঝতে পেরেছো কিনা দেখো। ঠিক আছে, যারা ফিজিক্সের ক্লাস করতেছে, যে এই কাজটা কি হবে বলতো, শিখিয়েছিলাম না, এটা হচ্ছে অবশ্যই কি কাজ বলতো, ঋণাত্মক কাজ। অবশ্যই ঋণাত্মক কাজ। তাহলে আমরা কিন্তু ক্লাসের মধ্যে এরকম চমৎকার চমৎকার উদাহরণ দিয়েই তোমাদেরকে শিখাবো এবং তোমরা শিখবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, ডান। ঠিক আছে, তাহলে বলের উপর ভিত্তি করে এতক্ষণ শিখছিলাম বল এবং সরণের মধ্যবর্তী কোণের উপর ভিত্তি করে বলকে, কাজকে কয় ভাগে ভাগ করা যাইতেছে বলতো, কাজকে 2 ভাগে ভাগ করা যাইতেছে। একটা কি ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বা অভিকর্ষ বলের দিকে কাজ, আরেকটা হচ্ছে কি ঋণাত্মক কাজ বা কি বলতো, বলের বিরুদ্ধে কাজ বা অভিকর্ষ বলের বিপরীতে কাজ বা ওজনের বিপরীতে কাজ। আর বলের উপর ভিত্তি করে আবার কাজকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, বলের উপর ভিত্তি করে কাজকে আবার 2 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে W = আমরা তোমাদেরকে শিখাইলাম W = Fs cos θ। ঠিক আছে, এই যে cos θ এর উপর ভিত্তি করে কাজ কয় ধরনের বলতো, 2 ধরনের। একটা পজিটিভ কাজ, একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, আর একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। পজিটিভ ওয়ার্কটা হচ্ছে বলের দ্বারা কাজ, আর নেগেটিভ ওয়ার্কটা হচ্ছে বলের বিপরীতে কাজ। আচ্ছা, আর এফটার উপর ডিপেন্ড করে অনেকভাবে ভাগ করা যেতে পারে। এফ এর উপর ভিত্তি করে 2 ভাবে কাজকে ডিফাইন করা যায়। একটা হচ্ছে বলের প্রকৃতির উপর ভিত্তি করে। ঠিক আছে, মানে বলের প্রকৃতির উপর ভিত্তি করে। ঠিক আছে, বল 2 ধরনের হইতে পারে। একটা বল হইতে পারে ধ্রুব বল, আরেকটা বল হইতে পারে পরিবর্তনশীল বল। আরেকটা ক্রাইটেরিয়া আছে, একটু পরে দেখাইতেছি। বল হইতে পারে 2 ধরনের। বল কি, ভেক্টর রাশি। বল হচ্ছে একটা ভেক্টর রাশি। বল হইছে একটা ভেক্টর রাশি, এর মানও আছে দিকও আছে। এর মানও আছে দিকও আছে। কোনো কারণে যদি তুমি এখন 10 নিউটন বল প্রয়োগ করছো, একটু পরে 11 নিউটন বল প্রয়োগ করো, তার মানে কি বলের মান চেঞ্জ হইল। অথবা এখন 10 নিউটন বল পূর্ব দিকে প্রয়োগ করছো, একটু পরে 10 নিউটন বল পশ্চিম দিকে প্রয়োগ করলা, বলের মান চেঞ্জ হইল না, কিন্তু ডাইরেকশন তো চেঞ্জ হইল। অথবা এখন 10 নিউটন বল প্রয়োগ করছো পূর্ব দিকে, একটু পরে 20 নিউটন বল প্রয়োগ করছো পশ্চিম দিকে, তার মানে মানও চেঞ্জ হইল, আবার ডাইরেকশনও চেঞ্জ হইল। তাহলে এরকম যদি হয় তখন তার নাম হয়ে যাবে কি বলতো, পরিবর্তনশীল বল। আমার কথা বুঝছো না? বুঝো রাইট। তাইলে বল 2 ধরনের হইতে পারে। একটা হচ্ছে ধ্রুব বল, মানে বলের মানও চেঞ্জ হবে না, ডাইরেকশনও চেঞ্জ হবে না, সেই বলের নাম হবে কি বল, ধ্রুব বল। আর যদি বলের মান অথবা দিক অথবা দুইটাই চেঞ্জ হয়, তখন তার নাম হয়ে যাবে কি বল বলতো, পরিবর্তনশীল বল। ঠিক আছে, তাহলে একটু লিখে দিলাম আমরা, যে বলের
মান ও দিক পরিবর্তন হয় না, তার নাম হচ্ছে কি বল? ধ্রুব বল। আর পরিবর্তনশীল বল হচ্ছে মান বা দিক বা উভয়ই পরিবর্তন হয়, তখন তার নাম হয়ে যাবে কি বল বলতো? পরিবর্তনশীল বল। ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি এরকম হয় বাচ্চারা, এরকম যদি হয়, তাহলে যদি মান এবং দিক কিছুই পরিবর্তন না হয়, যেমন মনে করলা তুমি একটা বস্তুকে এইভাবে রাখলা, একটা ওই বস্তুটাকে এইভাবে রাখলা, ওই বস্তুটাকে এইভাবে রাখলা, একটা বস্তুরই এইভাবে রাখলা, লম্বা করে রাখলা, এইভাবে রাখলা, যেভাবেই রাখো না কেন তার ওজনটা কোন দিকে কাজ করবে বলতে পারো আমাকে? এই যে এ বি সি তিনটা বস্তু নিলাম, আমি তিনটা বস্তু নিলাম, এই তিনটা বস্তুর ওজন কোন দিকে কাজ করে বলো তো? একটা বস্তুর এইভাবে রাখছি, একটা বস্তুকে এইভাবে রাখছি, একটা এই বস্তুটাকে এইভাবে বাঁকা করে রাখছি, এই তিন ক্ষেত্রেই ওজনটা কোন দিকে কাজ করবে? তাহলে এর ক্ষেত্রেও ওজন কোন দিকে? নিচের দিকে। বি এর ক্ষেত্রেও ওজন কোন দিকে? নিচের দিকে। সি এর ক্ষেত্রেও ওজন কোন দিকে? নিচের দিকে। তার মানে এই তিনটা ক্ষেত্রেই ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে, এবং ওজনের মানেরও কোনো পরিবর্তন হচ্ছে না। তাইলে আমরা কি বলতে পারি? ওজন এক ধরনের ধ্রুব বল। ওজন এক ধরনের কি বল? ধ্রুব বল। তাহলে ধ্রুব বল দ্বারা কৃতকাজ, কৃতকাজের সূত্র তো সেই একটাই, W = Fx cos থিটা দিলাম না, ধরে নিলাম থিটার মান 0 ডিগ্রি, বা এক্স এর মধ্যেই থিটাটা লুকায় আছে, Fs cos থিটা। ঠিক আছে? আর যদি দিতে চাও তাহলে লিখে দিতে পারি Fs cos থিটা। ঠিক আছে? এটাই সূত্র আমাদের এতদিন যা শিখলাম, যে ধ্রুব বল দ্বারা কৃতকাজ হচ্ছে Fx, মানে কি বলের মানও চেঞ্জ হবে না, ডাইরেকশনও কখনো চেঞ্জ হবে না। একদম ক্লিয়ার কাট, একদম ক্লিয়ার কাট, একদম ক্লিয়ার কাট যে সংজ্ঞাটা হবে সেটা হচ্ছিল কি বলতো? সেটা হচ্ছে ওজন হচ্ছে ডিরেক্ট সংজ্ঞা। তাহলে আমি যদি তোমাকে কখনো বলি যে আমাকে ধ্রুব বলের একটা উদাহরণ দাও, তখন তুমি ডিরেক্টলি বলবা ওজন। কারণ কি? ওজনের মানও কখনো চেঞ্জ হয় নাই, এবং একটা নির্দিষ্ট বস্তুর জন্য ডাইরেকশন চেঞ্জ হবে না, ভ্যালুও চেঞ্জ হবে না, সেজন্য এটা হচ্ছে কি একটা ধ্রুব বল। আর ধ্রুব বলের ক্ষেত্রে এফ এর মান তো চেঞ্জই হবে না, সবসময় এফই থাকবে, আর এক্স এর মান তো এক্সই, যতটুকু সরাইবা ততটুকু কাজ পাবা। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃতকাজ। আর যদি বলটা আমার পরিবর্তনশীল হয়, আমার বলটা যদি কি হয় বলতো? পরিবর্তনশীল বল হয়। কেমন পরিবর্তনশীল বল? চিন্তা করো, একটু ভালো করে মনে রেখো। মনে করো আমার কাছে একটা স্প্রিং নিছো, সেই স্প্রিংটার উপর তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো। খুব মনোযোগ দিয়ে চিন্তা করো, স্প্রিংটার উপর যে তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো, স্প্রিং কি আগের জায়গায় বসে আছে? স্প্রিং একটু প্রসারিত হয়েছে, আগে এই জায়গায় ছিল, এখন মনে করলো স্প্রিংটা এক্স পরিমাণ প্রসারিত হয়েছে। আচ্ছা, যাই হোক না কেন, প্রসারিত হয়েছে। এখন একটা মজার বিষয় খেয়াল করে দেখো, আমি 10 নিউটন বল প্রয়োগ করছি, এখন স্প্রিং এর উপর যে আমি 10 নিউটন বল প্রয়োগ করছি, প্রয়োগ করার পরে স্প্রিং এর যে প্রসারিত করছি, আমি ইচ্ছা করলে কি 20 নিউটন বল প্রয়োগ করতে পারতাম না? অবশ্যই পারতাম। তাহলে 20 নিউটন বল প্রয়োগ করলে, তাহলে এখন 10 নিউটন করছি, একটু পরে 20 নিউটন করতে পারি, একটু পরে 40 নিউটন করতে পারি, তাহলে কি বলের মানটা চেঞ্জ হইতেছে না? ধরলাম প্রসারণ হইতেছে, ডাইরেকশন সেমই আছে, কিন্তু মান তো চেঞ্জ হইতেছে, তখন এটার নাম হয়ে যাবে কি বল বলতো? পরিবর্তনশীল বল। আবার আরেকটা বিষয় খেয়াল করে দেখো, এই স্প্রিংটার উপর যে আমি 10 নিউটন বল প্রয়োগ করছি, আমি কি শুরুতেই 10 নিউটন বল প্রয়োগ করছি? বিষয়টা কিন্তু তা না। আমি কিন্তু স্প্রিংটার উপর একদম শুরুতেই 10 নিউটন বল প্রয়োগ করি নাই। কি করছি বলতো? 0 থেকে শুরু করছি। কেন? কারণ আমি তো একদম স্প্রিংটাকে একদম 10 নিউটনই টান দিইনি, কারণ আমার তো শরীরের মধ্যে প্রথমতেই হিট চলে যায় না 10 নিউটনের। তাহলে স্প্রিংটাকে আস্তে আস্তে টান দিতেছি, 1 মিনিট, 1 মিটার, 2 মিটার, মনে করলা 10 নিউটন বল প্রয়োগ করার কারণে 5 মিটার প্রসারিত হয়েছে। তার মানে প্রথমে যখন ধরছি স্প্রিংটা কোনো প্রসারণ নাই, তারপরে যখন কি করছি বলতো? 1 নিউটন দিছি 0.5 মিটার, 2 নিউটন দিছি 1 মিটার, 3 নিউটন দিছি 1.5 মিটার, এরকম প্রসারিত হইতে হইতে 10 নিউটন যখন দিছি, তখন কতটুকু প্রসারিত হয়েছে? 5 মিটার প্রসারিত হয়েছে। তার মানে বলের মানটা আস্তে আস্তে চেঞ্জ হইতেছে না? সেজন্য এই বলটার মান কি হবে? নাম কি হয় বলতো? পরিবর্তনশীল বল। কি বল? পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বলের সবচেয়ে উত্তম উদাহরণ হচ্ছে স্প্রিং বল। কি বল? স্প্রিং বল। তাহলে এই বলের কিন্তু সাধারণত মান চেঞ্জ হয়, ডাইরেকশনও চেঞ্জ হইতে পারে, তবে সাধারণত যেই কনসেপ্ট সেটা হচ্ছে এই বলের মান চেঞ্জ হবে।
তাহলে এই বলের যদি মান চেঞ্জ হয় তাহলে আমি যে এতদিন বললাম পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ W = Fx বা Fs cos θ, তাহলে এইখানে আমি কোন এফটা বসাবো? আমার কথা কি বুঝতে পারছো নাকি? এই যে বলটা আমি নিলাম, বলটা কত নিউটন বল প্রয়োগ করছি? 10 নিউটন বল প্রয়োগ করছি। বস্তুটা কতটুকু প্রসারিত হয়েছে? 5 মিটার প্রসারিত হয়েছে। তাহলে প্রসারণ নিয়ে কোনো সমস্যা নাই আমার। তাহলে 0 থেকে কত মিটার হয়েছে? 5 মিটার হয়েছে। এটা x এর মান, এটা সমস্যা নাই। কিন্তু আমি এইখানে যে বলটা বসাবো সেই বলের মানটা কই পাবো? বলের মানটা কি হবে? কারণ এই বল তো ফিক্সড না। একটু আগের যে চিত্রটা দেখছিলাম সেখানে ওজনটা ফিক্সড ছিল। তাহলে বল, বস্তু সরণ যা হোক, বল ওজন দিয়ে গুণ করলেই কিচ্ছা কাহিনী শেষ। কিন্তু এইখানে বলের মান যে এফ এর কথা বলতেছি, সেই এফ কিন্তু প্রথমেই 10 নিউটন দেই নাই। 10 থেকে 0 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 10 নিউটন হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে বলটা যদি পরিবর্তনশীল হয়, সেই ক্ষেত্রে এফ এর মানটা কত হবে? তাইলে বলটা যদি পরিবর্তনশীল হয় তাহলে মনে রাখবা তখন এই এফ এর মানটাকে এফ না দিয়া এফ প্রাইম দিয়ে লিখবো আমরা। তাহলে এই এফ প্রাইমটা হচ্ছে কি বল বলতো? গড় বল। এফ প্রাইমটা কি? গড় বল। যেমন এটার ক্ষেত্রে চিন্তা করো, যখন ইনিশিয়ালের কথা, যখন আদি অবস্থায় ছিল এই জায়গাটার মধ্যে, তখন কোনো বল প্রয়োগ করি নাই। কিন্তু যখন আমি এই জায়গাটার মধ্যে আসছি, যখন এ বিন্দু থেকে বি বিন্দুতে আইছি, তখন আমি কতটুকু বল প্রয়োগ করছি? 10 নিউটন বল প্রয়োগ করছি। তাইলে আদি বিন্দুতে বলটা ছিল 0 নিউটন, লাস্ট বিন্দুতে বলটা হইছে কত নিউটন? 10 নিউটন। তাইলে এইখানে আমরা যে গড় বলের হিসাবটা নিয়ে আসতেছি, কেন? কারণ বস্তুর উপর সবসময় 10 নিউটন প্রয়োগ করি নাই, আবার সবসময় 0 নিউটনও প্রয়োগ করি নাই। 10 এবং 0 মাঝখানের সবগুলি বল প্রয়োগ করতে করতে বস্তুরে প্রসারিত করছি। সেই জন্য এই বলটার নাম কি হবে বলতো? পরিবর্তনশীল বল। ঠিক আছে, ভেরিয়েবল ফোর্স। তাহলে এই ভেরিয়েবল ফোর্সের মধ্যে যখন W = Fx সূত্র বসাইতে যাব, তখন তোমাকে জিজ্ঞেস করবো এই এফটা কই পাইবা? তুমি 0 বসাইবা না 10 বসাইবা? তখন উত্তর হচ্ছে পরিবর্তনশীল বল হইলে এই এফ এর মানটাকে এফ প্রাইম দিয়ে লিখি আমরা। সেই এফ প্রাইমটা কি? হোয়াট ইজ এফ প্রাইম? এফ প্রাইমটা হচ্ছে গড় বল। ঠিক আছে, তাইলে যেমন এই বস্তুটার ক্ষেত্রে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে ছাইড়া দিছি। তাহলে এই বস্তুটার জন্য যদি আমি প্রশ্ন করি তোমাকে যে এই বস্তুটার গড় বল কত, তাহলে গড় বলটা হবে কি বলতো? গড় বলটা এফ প্রাইম হইলে আদি বল ছিল 0, ফাইনাল ফোর্স ধরলাম এফ, 10 নিউটনও ধরতে পারি, 10 নিউটন না ধরে এফ ধরলাম। তাহলে আদি বল হচ্ছে 0, ফাইনাল ফোর্স হচ্ছে কত? এফ। দুইটা যোগ করছি, গড় মানে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে কত হইলো বলতো? F/2। তাহলে এই স্প্রিং এর জন্য যদি আমি জিজ্ঞেস করি, তাহলে স্প্রিং এর জন্য কৃত কাজ W = কত বলতো? W স্প্রিং এর জন্য হচ্ছে F প্রাইম ইনটু কত? X। তাহলে F প্রাইম এর মানটা কত বলতো? F/2 ইনটু X। তার মানে কি পাইলাম? W = কত বলতো? হাফ অফ Fx। W = কি পেলাম? হাফ অফ Fx। তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত? W = হাফ অফ Fx। কেন হাফ অফ Fx? কারণ কি এটা হচ্ছে একটা পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল হইলে এফটা ডাইরেক্ট বসান যাবে না। এফটা কি হবে বলতো? গড় বল হবে। মন থাকবে? তাহলে আপাতত এতটুকু চিন্তা করো, যদি ফিক্সড বল হয়, ফিক্সড বল হইলে বা ধ্রুব বল হয় তখন W = Fx, আর যদি পরিবর্তনশীল বল হয় তাহলে W = F'(x) অথবা ডাইরেক্ট W = হাফ অফ Fx হিসাবেও লিখতে পারবা। দেখো বুঝছো কিনা? অনেক টিচাররা যখন এই ক্লাসটা নিবে তখন এই কনসেপ্টটা বুঝাবেই না, কারণ সারা জীবন তোমরা শিখে আসছো W = Fx কৃত কাজ, বা শিখবা W = Fx। কিন্তু যদি কখনো জিজ্ঞেস করি আমি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কত, ইন্টারমিডিয়েটে গিয়ে শিখবা বলবে। কিন্তু আসলে তোমাদের বইয়ের মধ্যে কিন্তু কনসেপ্ট আছে, তোমাদের বইয়ের স্প্রিং আছে, বই খুললে দেখবা স্প্রিং আছে। তার মানে তোমাদের এখনই শেখা উচিত। ঠিক আছে, অনেক 9, 10 শিক্ষার্থীরা জানেই না পরিবর্তনশীল বল দ্বারা কাজ কত। আমরা আরো অ্যাকুরেটলি শিখাবো ইন্টারে উঠলে। সেটা পরিবর্তনশীল বলটা, এই গড় বলটাকে আমরা কি আদি বল আর শেষ বল যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে এখানে শিখাইছি। ইন্টারে উঠাইলে এটাকে আমরা সমাকলন বা ক্যালকুলাস দিয়ে শিখাবো। এটা আরো মজার কনসেপ্ট হবে। আপাতত এতটুকুই জেনে রাখো, তোমাদের জন্য এটাই হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। তাহলে ধ্রুব বল দ্বারা কৃত কাজ হচ্ছে W = Fx, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজটা হচ্ছে কত বলতো? হাফ অফ Fx। তাহলে এই যে এখানে বলছিলাম W = এটা কি হবে? Fx, আর পরিবর্তনশীল বল দ্বারা কাজটা হবে কি? W = হাফ অফ Fx। মনে রেখো। কখনো যদি বলি ধ্রুব বল দ্বারা কাজ, তোমাদের আপাতত তোমাদের লেভেলের জন্য
কৃত কাজ বলতে ধ্রুব বল দ্বারা কাজই বুঝো, সেই ক্ষেত্রে তুমি ডিরেক্ট Fx বসাবা। আর যদি কোথাও বলে দেয় স্পেসিফিকলি পরিবর্তনশীল বল দ্বারা কাজ বা স্প্রিং বল দ্বারা কাজ, তখন তুমি বুঝে নিবা W = কত বলতো, হাফ অফ Fx। আপাতত এতটুকু বুঝলেও চলবে। চলো দেখি একটু আগানো যায় নাকি, চলো দেখি একটু আগানো যায় কিনা। হ্যাঁ, স্প্রিং বল দ্বারা কাজ, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো, একটা স্প্রিং নিলাম আমি, একটা স্প্রিং নিলাম, চিন্তা করে দেখো, একটা স্প্রিং নিলাম আমি, একটা স্প্রিং নিলাম, চিন্তা করো আমার কাছে একটা স্প্রিং আছে, ধরো এই একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটা আমি এই বরাবর F পরিমাণ বল প্রয়োগ করলাম, তাহলে এই Fটা হচ্ছে আমার প্রযুক্ত বল। যখন স্প্রিং এর টান দিলাম সে কি হবে বলতো, প্রসারিত হবে। প্রসারিত হওয়ার পরে যখন ছেড়ে দিব, এই প্রসারণটা কি থাকবে না আগের জায়গায় চলে যাবে? আগের জায়গায় চলে যাবে, ঠিক আছে। আমরা তোমাদের অবস্থা ও চাপের মধ্যে কনসেপ্ট আরেকটু ক্লিয়ারলি শিখাবো। আপাতত খালি এতটুকু মনে রাখো, একটা স্প্রিংকে যে বলটা প্রয়োগ করলাম, সেই বল দেওয়ার কারণে সে হয় প্রসারিত অথবা চাপ দিলে সে হবে কি, সংকুচিত। এটা হচ্ছে আমার প্রযুক্ত বল। আর স্প্রিং এই প্রযুক্ত বলের বিপরীতে নিজে নিজে একটা রিস্টোরিং ফোর্স বা রিস্টোরিং ফোর্স বলে বা রিস্টোরিং ফোর্স বলে, বা আমরা বাংলায় বলি প্রত্যয়নী বল, মানে নিজের ভিতর থেকে একটা কি করে বলতো, প্রত্যয়নী বল নিয়ে আসে। স্প্রিংটা কি করে, নিজের ভেতর থেকেই একটা প্রত্যয়নী বল নিয়ে আসে। তাহলে এই প্রত্যয়নী বলটাকেই আমরা F প্রাইম দিয়ে লিখি, ঠিক আছে। এই F প্রাইমটাকেই বলি কি বল বলতো, প্রত্যয়নী বল। আচ্ছা, এখানে আসে নাই, সেটা হবে প্রত্যয়নী বল, অথবা এটাকে বলবো আমরা স্প্রিং বল। তাহলে স্প্রিং এর কয়টা বল থাকবে, স্প্রিং এর উপর যদি আমি যেটা প্রয়োগ করব সেটা প্রযুক্ত বল, আর স্প্রিং আমার উপর যেটা প্রয়োগ করবে সেটা হচ্ছে কি বলতো, প্রত্যয়নী বল। তাহলে প্রযুক্ত বল যদি F হয়, প্রত্যয়নী বল যদি F প্রাইম হয়, এই দুইটা সমান এবং বিপরীতমুখী। অর্থাৎ একটা স্প্রিংকে তুমি 10 নিউটন বল দিয়ে যদি কি করো, প্রসারিত করো, স্প্রিং আবার কি করবে, তুমি বলটা সরায় নেওয়ার সাথে সাথে 10 নিউটন বল দিয়ে সে সংকুচিত হয়ে যাবে। তার মানে প্রযুক্ত বল এবং প্রত্যয়নী বল পরস্পর কি বলতো, সমান এবং বিপরীতমুখী। এটা মনে রাখবা সারা জীবন। তাহলে এটাই হচ্ছে, এই F প্রাইমটাই হচ্ছে কি বলতো, স্প্রিং এর রেস্টোরিং ফোর্স, ঠিক আছে, অথবা প্রত্যয়নী বল বা স্প্রিং বলও বলি আমরা, ঠিক আছে। তাহলে এই স্প্রিং বলের ক্ষেত্রে বিজ্ঞানী হুক একটা সূত্র দিছে আমাদেরকে। এই স্প্রিং বলটার জন্য বিজ্ঞানী হুক একটা সূত্র দিছে। বিজ্ঞানী হুক কি বলছে, বিজ্ঞানী হুক বলছে হচ্ছে কোন একটা স্প্রিং এর মধ্যে যদি আমি কি করি বলতো, বল প্রয়োগ করি, তাহলে স্প্রিংটা কি হবে, হয় প্রসারিত হবে অথবা সংকুচিত হবে। তাইলে এই প্রযুক্ত বল হচ্ছে প্রসারণ বা সংকোচনের সমানুপাতিক। মানে এটা নরমাল কথা, এটা তুমি নিজেও বলতে পারতা। মানে একটা স্প্রিং এর মধ্যে তুমি যত পরিমাণ বল দিবা, একটা স্প্রিং এর মধ্যে তুমি যত পরিমাণ বল দিবা, তত বল দিয়েই সে কি হবে বলতো, প্রসারিত হবে। আর যত কম বল দিবা, তত কম কি হবে বলতো, প্রসারিত হবে। তারা ভিডিওটা আরেকবার দেখে নিবে। আমি এখানে বলছি একটা বস্তুর উপর আমি যে পরিমাণ বল প্রয়োগ করব, একটা স্প্রিং এর উপর আমি যে পরিমাণ বল প্রয়োগ করব, স্প্রিংটা প্রসারিত হওয়ার জন্য আমি যদি বলটা সরায়া নেই, তাহলে স্প্রিংটা কি হবে, সংকুচিত হবে। তাহলে আমি যেই বল দিয়ে প্রসারণ করব সেই বল দিয়েই সে সংকোচন হবে। এটাই হচ্ছে স্প্রিং বল। এটা স্প্রিংটা টান দিলা লম্বা হইলো, ছাইড়া দিলে আগের জায়গায় চলে গেল না। তাহলে যেই বল দিয়ে টানলে লম্বা হবে, ছাইড়া দিলে একই বল দিয়ে সে আগের জায়গায় চলে যাবে। এটার নামই স্প্রিং বল। এটা না বুঝার কি আছে বলো আমাকে। তাহলে আমি বল দিলাম F, সে রেস্টোরিং করলো, আগের জায়গায় চলে গেল F প্রাইম দিয়া। তাহলে বলেছি আমি যে এই F আর F প্রাইমটা সমান, কিন্তু আমি বল দিছি যেই দিকে, সে সংকুচিত হয়েছে তার কি বিপরীত দিকে, সেজন্য এখানে মাইনাস। তাহলে এই জিনিসটা যদি তোমার মাথার উপর দিয়ে যায়, বাবা আমি কি করব বলো তো, এই সহজ জিনিসটা যদি তোমার মাথার উপর দিয়ে যায়, তাহলে আমি কিভাবে ক্লাস করাবো তোমাকে। আচ্ছা, আর আমরা এটাই বলছি যে তুমি একটা স্প্রিংকে 10 নিউটন বল প্রয়োগ করলে যতটুকু প্রসারিত হবে, তুমি যদি 12 নিউটন বা 15 নিউটন বল প্রয়োগ করো, তার থেকে কি কম প্রসারিত হবে, দ্বিগুণ প্রসারিত হবে। দ্বিগুণ বল দিলে দ্বিগুণ প্রসারিত হবে, অর্ধেক বল দিলে অর্ধেক প্রসারিত হবে, 10 গুণ বল দিলে 10 গুণ প্রসারিত হবে। এটাই তো মিস্টার হুক বলছে আমাকে, যে কোনো স্প্রিং এর উপর প্রযুক্ত বলটা হচ্ছে সংকোচন বা প্রসারণের সমানুপাতিক। তাহলে খেয়াল করে দেখো, তাহলে প্রযুক্ত বল যদি F হয়, তাহলে F ইকুয়াল টু কত, kx। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক আসে। তাহলে এই ধ্রুবকটাকে আমরা কি বলছি বলতো,
প্রত্যয়নী বল ধ্রুবক বা স্প্রিং বল ধ্রুবক। আমরা যেই কথা বলছিলাম সেই কথাগুলি তোমরা আসলে মনে হয় বুঝতে পেরেছো। সেটা হচ্ছে আমি যদি কি করি বলতো, প্রত্যয়নী বল ধ্রুবক বা স্প্রিং বল ধ্রুবকের কথা বলি, স্প্রিং এর উপর বল প্রয়োগ করলে প্রসারিত হবে, যত বেশি বল প্রয়োগ করব তত বেশি প্রসারিত হবে, যত কম বল প্রয়োগ করব তত কি হবে, কম প্রসারিত হবে। তাহলে প্রসারণ আর প্রযুক্ত বলটা হচ্ছে পরস্পর সমানুপাতিক। তাহলে স্প্রিং এর উপর যেহেতু কথা বলতেছি সেহেতু স্প্রিং এর ক্ষেত্রে এই কেটার নাম হবে কি বলতো, স্প্রিং বল ধ্রুবক, অথবা কোথায় কোথাও শুধু বল ধ্রুবকও বলে। তাহলে খেয়াল করে দেখো বাচ্চারা, তাহলে বল ধ্রুবক যদি কে এর কথা চিন্তা করি, তাহলে কে ইকুয়াল টু কত বলো, এফ বাই কত এক্স। এফ এর একক কি বলতো নিউটন, এক্স এর একক কি বলতো মিটার। তাহলে একক কি পাইলাম বলতো, নিউটন পার মিটার। মাত্রার কথা যদি জিজ্ঞেস করি বল ধ্রুবকের মাত্রা কি, তাহলে সেটা কি হবে, এম এর কে এর মাত্রা কি এম এল টি ইনভার্স 2, আর এক্স এর মাত্রা কি এল, এল এল কেটে গেল, থাকলো কি বলতো এম টি ইনভার্স 2। দেখো বুঝছো কিনা, বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে আমরা তোমাদেরকে স্প্রিং ধ্রুবক কাকে বলে সেই সংজ্ঞাটা শিখিয়ে নিতে চাই। চলো স্প্রিং ধ্রুবক কাকে বলে শিখে আসি। স্প্রিং ধ্রুবক কাকে বলে শিখে আসি। তাহলে এফ ইকুয়াল টু কে এক্স পেলাম, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কে এর সংজ্ঞা চাচ্ছি, তাহলে কে ইকুয়াল টু কি পেলাম, এফ বাই এক্স। একটু চিন্তা করে দেখো, একটা বস্তুকে যদি, একটা স্প্রিংকে যদি আমরা কি করতে চাই বলতো 1 মিটার প্রসারিত করতে চাই, তাহলে এক্স এর মান করতে চাই কত মিটার, 1 মিটার। তাহলে এক্স এর মান যদি 1 মিটার হয় তবে কে এর মান হবে কি এফ এর সমান, তাই তো। এক্স এর মান যদি 1 মিটার হয় তাহলে কে এর মান হবে কি এক্স এর সমান, এফ এর সমান। তার মানে একটা স্প্রিংকে 1 মিটার প্রসারণ বা সংকোচন করার জন্য আমার যে বল প্রয়োগ করতে হয় তাই হচ্ছে তার কি স্প্রিং বল ধ্রুবক। বুঝছি না, বুঝিনি। তাহলে কোন স্প্রিংকে 1 মিটার, ঠিক আছে, 1 মিটার না লিখে একক লিখতে পারো, একক পরিমাণ সংকোচন বা প্রসারণ করতে যে বল প্রয়োগ করতে হয় তাকে ওই স্প্রিং এর স্প্রিং বল ধ্রুবক বা শুধু বল ধ্রুবক বলে। বুঝছো না, বুঝো নাই। দেখো তাহলে আমি যদি বলি আমার কাছে একটা স্প্রিং আছে, যে স্প্রিং এর বল ধ্রুবক হচ্ছে 100 নিউটন পার মিটার, এটা বলতে কি বুঝো, এর মানে হচ্ছে ওই স্প্রিংকে 1 মিটার প্রসারিত করতে 100 নিউটন বল প্রয়োগ করতে হয়। বুঝছো নাকি? দেখো চমৎকার একটা কনসেপ্ট খেয়াল করলাম। আমরা একটু আগাই, একটু কষ্ট করে আমরা একটু আগাই। তাহলে আমরা যা পড়ছিলাম তোমাদের জন্য স্প্রিং বল ধ্রুবক, চমৎকার কনসেপ্ট গেল, হুকের ল গেল। আমরা এই যে মাত্রই শিখলাম যে এফ পরিমাণ বল প্রয়োগ করলে যদি এক্স পরিমাণ প্রসারিত হয় তাহলে দ্বিগুণ বল মানে 2f প্রয়োগ করলাম, তাহলে কতটুকু প্রসারিত হবে, 2x পরিমাণ প্রসারিত হবে, কারণ বল এবং সরণ পরস্পর কি বলতো সমানুপাতিক। ঠিক আছে, তাহলে স্প্রিং এর যতটুকু প্রসারণ হবে বা সংকোচন হবে সেটা হচ্ছে কি বলতো সমানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম। ঠিক আছে, একটা বিষয় তোমাদের সাথে একটু কথা বলি। স্প্রিং বল দ্বারা একটু কাজ করতে চাই, স্প্রিং বল দ্বারা একটু কাজ করতে চাই। স্প্রিং বল দ্বারা কতটুকু কাজ হয় আমরা একটু দেখে আসি। স্প্রিং বল হচ্ছে একটা পরিবর্তনশীল বল। স্প্রিং বল কি বল? একটা পরিবর্তনশীল বল। স্প্রিং বল দ্বারা কাজ, স্প্রিং বল হচ্ছে একটা পরিবর্তনশীল বল। যদি পরিবর্তনশীল বল হয় তাহলে সেই বল দ্বারা কাজটা কত, ডাব্লিউ ইকুয়াল টু কত, হাফ অফ এফ এক্স, তাই তো। আর স্প্রিং এর ক্ষেত্রে এফ মানে কি শিখাইলাম বলতো, কে এক্স, তাহলে সেই ক্ষেত্রে হাফ অফ কে এক্স গুণন এক্স, তার মানে হাফ অফ কে এক্স স্কোয়ার। বুঝছো কিনা দেখো, তাহলে এই এক্সটা হচ্ছে কি বলতো স্প্রিং এর প্রসারণ বা সংকোচন।
এই এক্সটা হচ্ছে স্প্রিং এর প্রসারণ বা সংকোচন। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেকচার। আমরা স্প্রিং বল পর্যন্ত পড়বো তোমাদের জন্য, স্প্রিং বল পর্যন্ত পড়লাম। তাহলে কাজের বেসিক আমাদের শেষ হইল, আমাদের একটা প্রবলেম আছে। দেখো, একটা স্প্রিংকে সাম্যাবস্থান থেকে 10 সেন্টিমিটার টানতে রহিম 30 নিউটন বল প্রয়োগ করছে। পরবর্তী রহিম থেকে স্প্রিংটিকে নিয়ে অনেক স্প্রিংটিকে 10 সেন্টিমিটার অবস্থান থেকে 20 সেন্টিমিটার অবস্থানে সরালো। স্প্রিংটির বল ধ্রুবক কত? একদম সহজ অঙ্ক। দেখো কি বলছে এখানে, দেখো এখানে কি বলছে, 10 সেন্টিমিটার টানতে 30 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে এক্স এর মান কত? 10 সেন্টিমিটার, কত বল প্রয়োগ করছে? 30 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে এফ অফ কত বলো তো? কে এক্স। শেষ। এখান থেকে কে বাইর করা কি কোনো বিষয়? আন্দার বাই কানাও পারবে। দেখাও যে রহিম ও অনেক সরণ একই করলেও কাজ ভিন্ন। কেন কৃত কাজ ভিন্ন? খেয়াল করে দেখো বাচ্চারা। তাইলে ডাব্লিউ রহিম ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার, ডাব্লিউ করিম হাফ অফ কে ডেল এক্স স্কোয়ার। আচ্ছা, এটা আমরা একটু পরে শিখাবো। রহিম করিম, ঘ নাম্বারটা একটু আগামীকালকে শিখাবো। গরু আগে বুঝো, ঘ নাম্বারটা আমরা পরে শিখাবো। তাহলে গরু নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এইভাবেই আমরা আসলে স্প্রিং দিয়ে আমরা কাজের নিয়ে আর একটু কথা বলবো তোমাদের সাথে ইনশাল্লাহ আগামী ক্লাসে। ঠিক আছে, ধন্যবাদ তোমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছ। আজকে ক্লাসটা চমৎকার হয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা বারবার দেখবা এবং দেখবা যে আসলে অনেক কনসেপ্টই ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে ক্লাস করার জন্য। সবাই ভালো থেকো, সুখে শান্তিতে।